হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো গ্রস মার্জিন ভার্সেস নেট প্রফিট মার্জিন। ফাইন্যান্স সেক্রেটারির মধ্যে তো বিজনেস প্রফিটেবিলিটির যে অংশটুকু থাকে সেটা নিয়ে মূলত আজকের ভিডিওটি। এই ভিডিওতে আপনার শুধু বিজনেসের যে প্রফিটটুকু আছে নাকি রেভিনিউ অটোমেটিক্যালি বাড়তেছে কিন্তু প্রফিট বাড়তেছে না, বা অনেক কোম্পানি সেল বাড়ে কিন্তু প্রফিটের যে অংশটুকু সেটা কেয়ারফুলি টেক কেয়ারিং হয় না। সেটা কেন হয় না? সেটা হয় বিকজ তারা যে দুটি পাওয়ারফুল মেট্রিক আছে, যে গ্রস মার্জিন এবং নেট প্রফিট মার্জিন, এই দুইটার ব্যবহার সম্বন্ধে বা ট্রিটমেন্ট সম্বন্ধে বা এই অ্যাকনলেজ করে না। সো এই দুটো মেট্রিক ফাইনাল সেক্টরের বিজনেস স্ট্র্যাটেজি যে ডিসিশন থাকে, এই এই ডিসিশনটা ডিসাইডেড করেন। সো আমরা বরাবরের মতো আমি মোহাম্মদ মেসবাহ হোসেন, আমি ভিডিওটি তৈরি করেছি যে এই যারা এন্টারপ্রিনিয়র বা বিজনেস ওনার বা বিজনেস ওনার, মানে বিজনেস ওনার, ফাইন্যান্সিয়াল প্রফেশনাল, তারপরে স্টুডেন্ট, ফিউচার সিএফও, এদের জন্য মূলত হলো ভিডিওটি বানানো। এবং মডার্ন বিজনেস যে হলো শুধুই মাত্র রেভিনিউ দিয়ে মেজার করা হয়, বিষয়টা এরকম নয়। ট্রু সাকসেস স্টোরি হতে পারে যে প্রফিটেবিলিটি মেট্রিক্সটা আসলে কি থাকে সেখানে। আমি যদি একজন ফাইন্যান্স এক্সপার্টের কথা বলি, ওই ফাইন্যান্সিয়াল এক্সপার্ট যিনি, সে একটা কোম্পানি ইভ্যালুয়েট করেন তখন দুইটি প্রধান প্রশ্ন করে। প্রথমত কি, যে প্রোডাক্ট কি প্রফিটেবল, এন্টায়ার বিজনেস কি প্রফিটেবল। সো এই জায়গাগুলোতে কিন্তু আলটিমেটলি অবস্থানটা ক্রিয়েট হয় যে দুটি প্রশ্নের যে দুটি প্রশ্ন করা হয়েছে, এই দুটি প্রশ্নের অ্যান্সার দেয় গ্রস মার্জিন এবং নেট প্রফিট মার্জিনটাকে নিয়ে। সো ধরুন একটা কোম্পানিতে কোনো কারণবশত এই মাসে ৫,০০,০০০ টাকা রেভিনিউ করেছে। ৫,০০,০০০ টাকা অ্যামাউন্টটা বলার উদ্দেশ্য হলো যে অ্যামাউন্টটা যে ছোট রেখেই আপনাদের ক্যালকুলেশনগুলো বুঝতে সুবিধা হবে তাই। সো এই ক্ষেত্রে যিনি ফাইন্যান্সের আছেন তিনি হয়তোবা বা যারা বিজনেস ওনার আছেন তিনি হয়তোবা মহাখুশি বা খুশি হতে পারেন। বাট এখানে রিপোর্টিং করার সময় দেখা গেল যে আসলে নেট প্রফিট হয়েছে অনলি ৳১,০০,০০০ অথবা তারও কম। নাও কোশ্চেন ইজ, হোয়ার ডিড দ্য মানি গোজ? মানি কোথায় গুলো গেল আসলে আল্টিমেটলি? এখানে প্রোডাক্ট কস্ট রিলেভেন্ট, প্রোডাক্ট কস্টটা কি আসলে? মার্কেটিং এক্সপেন্সেস গুলো কি ছিল? রেন্ট কি ছিল? স্যালারি কি ছিল? এইগুলো কিন্তু আল্টিমেটলি কনসিডারেশনে তখন চলে আসে। অটোমেটিক কোয়েশ্চেন গুলো চলে আসে। আর এই কারণেই রেভিনিউ যখন দেখা যায়, রেভিনিউ দেখলেই বিজনেসের যে হেলথ, বিজনেসের যে আমরা বলি মেজার, বিজনেসের যে অংশটুকু যেটা আমরা যাকে দিয়ে মেজার করি সেটা কিন্তু পারফেক্টলি বোঝা যায় না। এবং এবং এই ক্ষেত্রেই জন্য প্রফিটেবল রেশিওটাকে ইউটিলাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এক্সাম্পল দিয়ে কথা বলি এরকম, যে একটা কোম্পানি নাম ফিনকো লিমিটেড, ওকে। রেভিনিউ ৳৫,০০,০০০, যেটা আমরা বলেছিলাম। এখানে কস্ট অফ গুডস সোল্ড, যেটা প্রোডাক্টটা সেল করার জন্য যতটুকু হলো মানে গুডসের অবস্থান হয়েছে, সেটা হলো ধরে নিলাম ৳২,০০,০০০। তাহলে গ্রস প্রফিট এখানে ৳৩,০০,০০০। বিকজ রেভিনিউ থেকে আমি যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই, তাহলে কিন্তু আমি গ্রস প্রফিট মার্জিন পেয়ে যাব, জিপি যেটাকে বলি আমরা মূলত। আর জিপির ফর্মুলা হলো রেভিনিউ মাইনাস সিওজিএস। সিওজিএস দিয়ে আমি যদি পার্সেন্টেজ করি তাহলে রেভিনিউ দিয়ে আবার ভাগ দেব। তাহলে ক্যালকুলেশন অনুযায়ী আমরা ৳৫,০০,০০০ মাইনাস ৳২,০০,০০০ ইকুয়াল টু ডিভাইডেড মানে ৳৫,০০,০০০, তাহলে 60% গ্রস জিপি। কিন্তু মিনিং এভরি ৳১ সেলের জন্য 0.60 পয়সা গ্রস প্রফিট হচ্ছে, জিপি হচ্ছে। তাহলে এখন আমি যদি বলি যে এই দুটি মেট্রিক্সের জিপি যেটা আছে ফর্মুলা, রেভিনিউ মাইনাস সিওজি বাই ডিভাইডেড, তাহলে এখানে তা কাকে ফোকাস করে? মূলত প্রোডাক্ট প্রফিটেবিলিটিকে ফোকাস করে। কারণ কস্ট অফ গুডস সোল্ড এর সাথে র ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু অ্যাসোসিয়েট। তাহলে আমি কি করতেছি? প্রোডাক্ট প্রফিটেবিলিটিকে এখানে ফোকাস দিচ্ছি। গ্রস মার্জিন টেল দ্য প্রোডাক্ট প্রাইস এফিসিয়েন্সি, প্রোডাক্ট কস্ট কন্ট্রোল, সাপ্লায়ার কস্ট ইম্প্যাক্ট, এই বিষয়গুলো গ্রস মার্জিনে কিন্তু ইম্প্যাক্টফুল কাজ করে। এবার চলুন, নেট প্রফিট মার্জিনটা কি? ফর্মুলা নেট ইনকাম ডিভাইডেড রেভিনিউ, ফোকাস করে ওভারঅল বিজনেসের পারফরমেন্স নিয়ে। নেট মার্জিন কনসিডার করে কোন কোন খরচগুলোকে, বা কোন কোন এলিমেন্টগুলোকে? মার্কেটিং এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, রেন্ট, স্যালারি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ট্যাক্সেস, ইন্টারেস্ট। সো এই এলিমেন্টগুলো কিন্তু নেট প্রফিট আফটার গ্রস মার্জিনের গুলো থেকে ক্যালকুলেশন করা হয়। তাহলে একজন ফাইন্যান্স এক্সপার্ট এই ম্যাট্রিক্স কি ব্যবহার করেন? অবশ্যই করেন। গ্রস মার্জিন ড্রাইভ দ্য প্রোডাক্ট স্ট্র্যাটেজি। ইফ গ্রস মার্জিন লো,
দেন ফাইন্যান্সিয়াল এক্সপেন্স মে বি ডিসাইডেড দ্য ইনক্রিজ দ্য প্রোডাক্টিভ প্রাইস। খেয়াল করে দেখেন, আমার যদি গ্রস মার্জিন কোনো কারণবশত লো হয় তাহলে আমি কি করতে পারি, প্রোডাক্ট প্রাইসটাকে বাড়াতে পারি, রিডিউস দ্য প্রোডাকশন কস্ট, অথবা আমি প্রোডাকশন কস্টটাকে কমাতে পারি, অথবা ইমপ্রুভ ম্যানুফ্যাকচারিং এফিসিয়েন্সি, যেখানে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে সময় লাগে 10 মিনিট, আমি কিভাবে এটাকে আরও 5 মিনিটে করতে পারি, আমি ওই 10 মিনিটে কিভাবে 2টা প্রোডাক্ট তৈরি করতে পারি। সো নেগোসিয়েশন, সাপ্লায়ার প্রাইসিং, আমি যেটা কিনতেছি ম্যাটেরিয়ালগুলো, কিভাবে আমি ওখানে জিততে পারি, কিনতেই যেন আমি জিততে পারি, তাহলে ওখানেও আমি কিভাবে নেগোসিয়েশনটা করতে পারি। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি যে ফুড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য টিপিক্যালি গ্রস মার্জিন হয় 30% প্লাস মাইনাস। সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে কিন্তু 80 থেকে 90% প্রফিট, মানে গ্রস মার্জিন হতে পারে। কিন্তু ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কিং ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আপনার ইন্ডাস্ট্রি কোনটা চুজ করতেছেন সেটা কিন্তু অবশ্যই ডিফাইন করে। নেট প্রফিট মার্জিন টেল আর ডিফারেন্ট স্টোরি। আপনাকে আরেকটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার করতে হবে যে অপারেশন এফিসিয়েন্সিটা কেমন, এই নেট প্রফিট মার্জিনটাকে এটা ইভ্যালুয়েট করে মূলত। অর্থাৎ গ্রস মার্জিন বিজনেসের যে হেলদি যে অংশটুকু থাকে সেটাকে হলো ক্যারি আউট করে, এবং নেট মার্জিনের যে জায়গাগুলো সেটা হলো ক্যারি আউট করে আফটার অপারেশন যে অ্যাক্টিভিটিসগুলো। তাহলে এখানে যদি নেট মার্জিন কোনো কারণবশত লো হয় তাহলে কি মিন করে, তাহলে মিন করে প্রোডাক্ট প্রফিটেবিলিটি হয়তো ঠিক আছে, কিন্তু বাট অপারেশন ইফিসিয়েন্সি ভালো নেই, বা ইনএফিসিয়েন্সির মধ্যে আছে, বা লো স্ট্যান্ডার্ড আছে। তাহলে পসিবলি প্রবলেমগুলো কী কী হতে পারে, এক্সেস মার্কেটিং স্পেন্ড হতে পারে, হাই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টও হতে পারে, এক্সপেন্সিভ অফিস রেন্ট হতে পারে, টু ম্যানি এমপ্লয়ি হতে পারে। খেয়াল করে দেখুন যে এই যে ডিসিশনগুলো একটার পর একটা কিন্তু একটার সাথে একটা রিলেভেন্ট। ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা ম্যাট্রিক্স ব্যবহার করে স্ট্র্যাটেজিক ডিসিশন নেন। যেমন এক্সাম্পল, প্রোডাক্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে শুরুই লঞ্চ দ্য নিউ প্রোডাক্ট, আমরা কি নতুন প্রোডাক্ট লঞ্চ করব, নতুন প্রোডাক্ট যদি লঞ্চ করি তাহলে প্রাইসিং স্ট্র্যাটেজিটা কী হতে পারে, এবং শুধুই ইনক্রিজ দ্য প্রাইস, আমরা কি এই প্রোডাক্ট প্রফিটেবিলিটি যেহেতু কম, সেটা কি প্রোডাক্ট প্রাইসিংটা বাড়ায় আমরা কি প্রফিটেবিলিটি বাড়াবো কিনা। তারপরে নেট প্রফিটের ক্ষেত্রে অপারেশনাল স্ট্র্যাটেজিটা আসলে আমরা কি হতে পারে, শুধু রিডিউস দ্য ওভারহেড কস্ট, আমরা ওভারহেড কস্টকে রিডিউস করে কি আমরা প্রোডাক্টের প্রফিট, নেট প্রফিটটাকে বাড়াবো কিনা, অপারেশনের এফিসিয়েন্সিটাকে বাড়াবো কিনা, শুধু সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি, শুধু চেঞ্জ দ্য সাপ্লায়ার, আমরা মানে প্রোডাক্টের ক্ষেত্রে সাপ্লায়ারটাকে আমরা সাপ্লায়ারটাকে চেঞ্জ করবো কিনা। ম্যানি থিং হ্যাপেন হিয়ার, যখন আমি এই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নিয়ে থাকি। সো প্রফিটেবিলিটি মেট্রিক আমাদের ইনফ্লুয়েন্স করে ইন্টার বিজনেস স্ট্র্যাটেজিকে। তাহলে আমি কি বিজনেস স্ট্র্যাটেজিটা যখনই চেঞ্জ করব তখন এই কনসিডারেশনগুলো অবশ্যই আসতে হবে। আমি আরেকটা কথা বলেছিলাম বেঞ্চমার্কিং, অর্থাৎ আপনার আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী কীভাবে বেঞ্চমার্কিংটা হতে পারে। তাহলে একজন শুধু নিজের পারফর্ম দিয়ে ইভ্যালুয়েট করলে হয় না, কম্পেয়ার করতে হয় ইন্ডাস্ট্রি অ্যাভারেজের সাথে। অর্থাৎ আপনি সফটওয়্যার কোম্পানি যদি হন তাহলে আপনি এক্সপেক্ট করতেই পারেন যে গ্রস মার্জিন 80-90% হবে, কারণ এখানে আসলে র ম্যাটেরিয়াল, প্রোডাক্টিভিটি বা এই জিনিসগুলো থাকে না। ফুড ম্যানুফ্যাকচারিং